আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। বলা হয়ে থাকে, যার শব্দ ভান্ডার যত বেশি সমৃদ্ধ একটি ভাষায় সে তত বেশি দক্ষ হয়ে ওঠে। বাট আমরা আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ করব কিভাবে? আমরা তো ভোকাবুলারি শিখি, আবার কিছুদিন পর সেগুলো ভুলে যাই। সেই জন্য আজকে আমি আপনাদের সাথে 5টি সেরা টেকনিক শেয়ার করব, যে টেকনিকগুলো প্রপারলি ফলো করে কেউ যদি ভোকাবুলারি শিখে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি সে আর কখনোই ভোকাবুলারি ভুলে যাবে না। আরেকটি ছোট্ট কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে এই টেকনিকগুলো কিন্তু একটির সাথে আরেকটি রিলেটেড। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং প্রতিটি টেকনিক একদম প্রপারলি ইউজ করে ভোকাবুলারি শিখতে হবে, তাহলে আমরা ভোকাবুলারি আর কখনো ভুলে যাব। একদম 1 নম্বরে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে লেটস নট মেমোরাইজ ভোকাবুলারি ফ্রম ডিকশনারি। আমরা ডিকশনারি থেকে ভোকাবুলারি মুখস্থ করব না। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই, কেন ভোকাবুলারি ডিকশনারি থেকে মুখস্থ করতে নিষেধ করছেন? তাহলে আমরা ভোকাবুলারি কোথা থেকে শিখবো এবং কিভাবে শিখবো? এই প্রশ্নগুলো মাথায় আসতেই পারে। আচ্ছা, আমি কেন নিষেধ করছি সেটা বলে দিচ্ছি। এই কারণে ভোকাবুলারি ডিকশনারি থেকে শেখার জন্য নিষেধ করছি, সেটি হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন ডিকশনারিতে ভোকাবুলারি সিকোয়েন্স অনুযায়ী দেওয়া থাকে। ওয়ার্ড মিনিং গুলো ডিকশনারিতে সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। প্রথমে এ, তারপর বি, তারপর সি। যে শব্দগুলোতে এরপর বি তারপর সি কাছাকাছি দেয়া থাকে সেই শব্দগুলো একদম শুরুর দিকে দেয়া থাকে, সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। আপনারা খেয়াল করে দেখবেন অ্যাবাইট, অ্যাবিউজ, অ্যাবান্ডন এই ধরনের শব্দগুলো ডিকশনারি একদম শুরুর দিকে দেয়া থাকে। সো আমরা যখন এই যে কাছাকাছি শব্দগুলো পড়তে যাই, মানে একদম সিমিলার শব্দগুলো যখন পড়ি, তখন এগুলো আমাদের মাথার মধ্যে তালগোল পাকিয়ে যায়, যার জন্য আমাদের শব্দগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যায়। সাময়িকভাবে এগুলো মনে থাকলেও পরবর্তীতে আমরা এগুলো ভুলে যাই অনেক সহজেই। সেজন্য বলছি আমরা ডিকশনারি থেকে ভোকাবুলারি মুখস্থ করব না। তাহলে আমরা কোথা থেকে ভোকাবুলারি শিখবো? আমরা ভোকাবুলারি শিখবো বিভিন্ন সোর্স থেকে। যার যে বিষয় পড়তে ভালো লাগে, সেটি কমিক্স বুক হোক, নভেল বুক হোক, নিউজ পেপার হোক, বা অনলাইনে বিভিন্ন আর্টিকেল হোক, হ্যাঁ, যেটি আমরা যার যে বিষয় পড়তে ভালো লাগে সেটি থেকে আমরা ভোকাবুলারি কালেক্ট করে আমরা ভোকাবুলারি শিখবো। আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, যেমন আমি যেভাবে শিখি, সাধারণত আমার যে বিষয়টি জানতে ইচ্ছা হচ্ছে আমি সেই বিষয়টি গুগলে যে সার্চ করি। ফর এক্সাম্পল, আমি সার্চ করতে পারি হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ এডুকেশন। আপনারা গুগলে যে দেখবেন, এটি সার্চ করলে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। সো আর্টিকেলগুলো যখন আমরা পড়বো তখন দেখবো সেখানে অনেকগুলো ওয়ার্ড আমাদের অজানা। আমরা সেই ওয়ার্ডগুলো আমাদের একটি নোট খাতাতে নোট করে নেব এবং পরবর্তীতে সেগুলো গুগল ডিকশনারি থেকে সেগুলো মানে বের করে নিয়ে আমরা মানেগুলো আমাদের খাতায় ইংলিশ থেকে বাংলা নোট করে ফেলবো। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা যার যে বিষয়ে জানার আগ্রহ সেই বিষয়ের উপর গুগলে সার্চ করে হোক, যে কোনো মাধ্যম থেকে হোক, আমরা ভোকাবুলারি কালেক্ট করে নিতে পারি। এটি হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এবং দ্বিতীয় যে স্টেপ বা টিপসটি রয়েছে সেটি হচ্ছে ট্রাই টু মেক সেন্টেন্স উইথ এভরি সিঙ্গেল ওয়ার্ড। আমরা যে নতুন ওয়ার্ডগুলো শিখলাম এবং সেগুলো আমাদের যে নোট খাতা রয়েছে, নোট খাতাতে নোট করে নিলাম, সেগুলো ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রতিটি ওয়ার্ড দিয়ে একটি একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করব। প্রথমের দিকে এটি অনেক কঠিন হতে পারে, কারণ প্রতিটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করা আসলেই অনেক কঠিন হয়ে যাবে শুরুর দিকে। বাট বিলিভ মি, এটি 1-2 মাস করার পর আপনারা দেখবেন এটি অনেক ইজি হয়ে গেছে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে যে সেন্টেন্সগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়, আমরা ওই ওয়ার্ডগুলো দিয়ে সেই ধরনের সেন্টেন্স মেক করার ট্রাই করব। তাহলে আমাদের কয়েকটি উপকার হবে। যেমন আমাদের মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আবার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে গঠন হয় আমরা সেটিও আস্তে আস্তে বুঝে যাব। এবং আমরা যদি 20টি শব্দ দিয়ে 20টি সেন্টেন্স তৈরি করি, আমরা কিন্তু সেই 20টি সেন্টেন্স থেকে 60টি সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। যেমন ধরুন, একটি সেন্টেন্স আমরা তৈরি করলাম, সেই সেন্টেন্সটিকে আমরা না বোধক করলাম, আবার একই সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ করে প্রশ্নবোধক করি, তাহলে কিন্তু আমাদের 20টি সেন্টেন্স থেকে 60টি সেন্টেন্স হয়ে যাচ্ছে। সো আমাদের সেন্টেন্স শেখাও হচ্ছে এবং ভোকাবুলারি গুলো চর্চার মধ্যে থাকছে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। এবং 3 নম্বরে যে আমাদের টিপসটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অবশ্যই সবার একটি করে নোট খাতা থাকবে, যে নোট খাতাগুলোতে আমরা প্রতিদিন যে ওয়ার্ড মিনিং গুলো আমরা কালেক্ট করব সেগুলো লিখে রাখবো। এবং একদিনেই কিন্তু একেবারে অনেকগুলো ওয়ার্ড কানেক্ট করে লিখে রাখা যাবে না। 15টি হলে ভালো হয়, বাট কারো যদি একটু বেশি পরিশ্রম করার ইচ্ছা থাকে, সে সর্বোচ্চ হলে 20টি পর্যন্ত ওয়ার্ড একদিনে কালেক্ট করতে পারি। এবং এই নোট খাতা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু মানুষ ভুলে যাই। হ্যাঁ, একটা জিনিস পড়লে সেটি আমাদের যে একেবারে চিরদিনের জন্য মাথায় গেঁথে যাবে তা না, আমরা ভুলে যাই, আমাদের রিভাইজ করার প্রয়োজন পড়ে। নোট খাতা এই জন্যই রাখতে হবে যে পরের যেদিন আমরা ওয়ার্ডগুলো শিখবো, পরবর্তী দিনে যখন আমরা নতুন ওয়ার্ডগুলো শিখতে যাব, তার আগে অবশ্যই আমাদের নোট খাতা খুলে
আগের যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি সেগুলো অবশ্যই রিভাইজ করে নিতে হবে। এবং এই রিভাইজ করার একটি টেকনিক রয়েছে। টেকনিকটা হচ্ছে, আপনারা দেখবেন প্রথমে যখন 1 দিন 2 দিন 3 দিন শিখবেন, ধরুন আমি 10টা করে শিখছি, আমার 10টা করে ক্যাপাসিটি রয়েছে, আমি 10টা করে ওয়ার্ড শিখছি। সো 5 দিন পর্যন্ত আমি যখন শিখলাম তখন 5 দিনে 50টি ওয়ার্ড মিনিং হয়ে গেল। তো 5 দিন পর যখন আমি নতুন ওয়ার্ড শিখতে যাচ্ছি, তো 50টি ওয়ার্ড একবারে রিভাইজ করে যাওয়া তো এটি অনেক কষ্টকর হয়ে যায়, আবার সময়সাধ্য ব্যাপার হয়ে যায়। বা দেখা যাচ্ছে যে 1 মাস পর যখন অনেকগুলো ওয়ার্ড জমা হয়ে যাবে, তখন সবগুলো রিভাইজ করে কিভাবে চলে যাব। আসলে সবগুলো ওয়ার্ড রিভাইজ করার কোনো প্রয়োজন নেই, কারণ রিভাইজ করতে করতে দেখবেন অনেকগুলো ওয়ার্ড আমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে গেছে যেগুলো আর আমরা কখনোই ভুলে যাব না। সেখান থেকে যদি 100টি ওয়ার্ড থাকে, 100টির মধ্যে দেখা যাচ্ছে যে 80টি বা 90টি ওয়ার্ড আমাদের মাথায় গেঁথে গেছে, 10টি বা 15টি ওয়ার্ড হয়তো বা আমাদের প্রবলেম হচ্ছে। আমরা করব কি, একটি পেন্সিল বা একটি মার্কার নিয়ে যে ওয়ার্ডগুলো আমাদের প্রবলেম হচ্ছে সেগুলো মার্ক করে রাখবো, এবং পরবর্তী দিনে নতুন ওয়ার্ড পড়ার আগে সেই মার্ক করা ওয়ার্ডগুলো শুধু আমরা দেখে নেব, তাহলেই কিন্তু আমাদের রিভাইজ করা হয়ে যাচ্ছে। এটি ছিল আমাদের তৃতীয় টিপস। আমাদের 4 নম্বর টিপসটি হচ্ছে, ট্রাই টু ইউজ ইট ইন ইউর ডে টু ডে লাইফ। আমরা যে ওয়ার্ডগুলো শিখছি এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে ওয়ার্ডগুলো শিখলাম এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করব? এই 4 নম্বর টিপসটি কিন্তু আমাদের 2 নম্বর টিপসটির সঙ্গে রিলেটেড। আমরা 2 নম্বর যে টিপস রয়েছে সেটিতে আমরা বলেছিলাম যে আমরা যে ওয়ার্ডগুলো শিখবো সেইগুলো দিয়ে আমরা একটি করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। সেই সেন্টেন্সগুলো আমরা আবার নাবোধক করব এবং প্রশ্নবোধক করে অনেকগুলো সেন্টেন্স আমরা শিখে ফেলবো। সো যে সেন্টেন্সগুলো আমরা শিখে ফেললাম সেই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যখন প্রয়োজন, যে ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা ব্যবহারের মধ্যে থাকলে অবশ্যই ভুলে যাব না। তাহলে আমাদের সেন্টেন্সগুলোও শেখা হয়ে যাচ্ছে এবং ওয়ার্ড মিনিংগুলোও একসাথে শেখা হয়ে যাচ্ছে। 5 নম্বর যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে, মেক ইউর ওন অডিও অ্যান্ড ট্রাই টু লিসেন। এটি কিন্তু অসাধারণ একটি টেকনিক, এটি আমি অনেক অ্যাপ্লাই করেছি এবং আমার জন্য এটি অনেক কাজে দিয়েছে। 5 নম্বর এই যে টেকনিকটি রয়েছে এটি আমাদের 3 নম্বরটির সাথে রিলেটেড। আমরা 3 নম্বর টেকনিকে বলেছিলাম যে আমাদের অবশ্যই একটি নোট খাতা থাকতে হবে এবং সেখানে আমরা আমাদের ওয়ার্ড মিনিংগুলো নোট করে রাখবো, এবং পরবর্তী দিন নতুন ওয়ার্ড শিখতে যাওয়ার আগে অবশ্যই রিভাইজ করে যাব। এবং রিভাইজ করার একটি টেকনিক ছিল, সেটি হচ্ছে যে ওয়ার্ডগুলো আমাদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা মার্কার দিয়ে মার্ক করে রাখবো। সো 5 নম্বর এই টেকনিকের মূল বিষয় হচ্ছে, আমাদের যে ওয়ার্ডগুলো প্রবলেম, অ্যাকচুয়ালি যে ওয়ার্ডগুলো প্রবলেম হচ্ছে একদম মনেই থাকতেছে না উপরের সবগুলো টেকনিক অ্যাপ্লাই করার পর, সেগুলো আমরা করতে পারি কি, আমাদের ফোনের জাস্ট অডিওটি অন করে যে ওয়ার্ডগুলো প্রবলেম হচ্ছে সে ওয়ার্ডগুলো আমরা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা রেকর্ড করে ফেলতে পারি। বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা কেন বললাম, আমরা অনেকে করি কি শুধু ইংলিশ থেকে বাংলাটা পড়ি। এই ক্ষেত্রে আমাদের হয় কি, যখন আমরা ইংলিশ ওয়ার্ড দেখি তখন শুধু বাংলাটি আমাদের মনে আসে। আবার অনেকে করি কি শুধু বাংলা থেকে ইংলিশটি পড়ি, তখন হয় কি, যখন বাংলা ওই শব্দটি আমরা মনে করার চেষ্টা করি তখন শুধু ইংলিশ ওয়ার্ডটি আমাদের মাথায় আসে, বাট যখন কোনো আর্টিকেল বা অন্য কিছু পড়তে যেয়ে আমাদের ইংলিশ ওয়ার্ডটি আমাদের সামনে আসে তখন বাংলাটি আর আমাদের মাথায় সহজে আসে না, কারণ আমরা শুধু ইংলিশ থেকে বাংলা পড়ি কেউ, বা বাংলা থেকে অনেকে ইংলিশ পড়ি। সো আমরা সেটি করবো না, আমরা বাংলা থেকে ইংলিশ পড়বো এবং ইংলিশ থেকে বাংলা পড়বো। তাহলে আমাদের হবে কি, বাংলা ওয়ার্ডটি দেখলে সাথে সাথে ইংলিশ ওয়ার্ডটি মাথায় চলে আসবে, এবং ইংলিশ ওয়ার্ডটি দেখলে ওটির মানেটিও সাথে সাথে আমাদের মাথায় চলে আসবে। সো আমরা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা রেকর্ড করে ফেলবো, এবং রেকর্ড করে ফেলার পর আমাদের অবসর সময়ে বা যে সময় একটু আমরা ফ্রি সময় পাচ্ছি তখন আমরা কানে হেডফোন দিয়ে বা এমনিতেও কিন্তু অডিওগুলো শুনে নিতে পারি। নিজের করা অডিও নিজে শুনতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনারা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটি অনেক কার্যকরী একটা ট্রিক্স, এটি আমার জন্য অনেক কাজ করেছে। এই ছিল আমাদের 5টি টেকনিক। এই 5টি টেকনিকের পরেও যদি কারো ভোকাবুলারি একদম মনেই থাকছে না, কিছু কিছু ভোকাবুলারি মনেই থাকতেছে না, বা কিছু কিছু ওয়ার্ড একদম মনেই রাখতে পারতেছে না, বারবার ভুলে যাচ্ছে, তার জন্য আরেকটি বোনাস টিপস আমি দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা স্টিকি নোট নিতে পারেন। স্টিকি নোটে আপনাদের যে ভোকাবুলারিগুলো একদম মনেই থাকতেছে না সেগুলো আপনারা জাস্ট ওখানে লিখে আপনাদের যে রুম আছে, রুমের যে ওয়াল রয়েছে, ওয়ালে কিন্তু স্টিকি নোটগুলো লাগাই দিয়ে রাখতে পারেন। যেখানে এমন জায়গায় স্টিকি নোটটি লাগাই দিবেন যেখানে আমাদের সব সময় আমাদের চোখ পড়ে, সবসময় আমাদের চোখের সামনে থাকবে, আমাদের চলতে ফিরতে, রুমের মধ্যে
কাজ করতে সবসময় আমাদের চোখে পড়বে। সো এটি দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ড কয়েকদিন চোখের সামনে থাকলে অটোমেটিক কিন্তু এটি আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। সো এই ছিল আমাদের টেকনিকগুলো। আমি জানি যে সবগুলো টেকনিক অ্যাপ্লাই করা অনেক কষ্টকর এবং সময়সাধ্য ব্যাপার, বাট আসলে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, পরিশ্রম তো অবশ্যই করতে হবে। আমার অনেক পছন্দের একটি কোটেশন দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই। কোটেশনটি হচ্ছে, there is no substitute of hard work and there is no shortcut to success। আসলেই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সফলতারও কোনো শর্টকাট ওয়ে নেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।